তো কেমন আছো সবাই? আশা করি সকলেই ভালো আছো। তামান্না ভাটিয়া অভিনীত 2025 সালে মুক্তিপ্রাপ্ত তেলুগু হরর ফিল্ম যার নাম ওদেলা 2, আজকে তা নিয়েই গল্প শুরু। 2022 সালে মুক্তিপ্রাপ্ত ক্রাইম থ্রিলার ওদেলা রেলওয়ে স্টেশনের সেকেন্ড পার্ট হিসেবেই এটি এসেছে। প্রথম অংশে 2022 সালে আমরা দেখেছিলাম যে একজন সিরিয়াল কিলার যে পুরো গ্রামে আতঙ্কের মহল সৃষ্টি করে রেখেছিল, এবং মুক্তিপ্রাপ্ত এই অংশে আমরা দেখছি সিরিয়াল কিলারের ভূত যে আবারও আতঙ্ক শুরু করেছে পুরো মহলে। এখন শেষ পর্যন্ত কি হয় তাই দেখার জন্য এই মুভিটি আপনাকে দেখতে হবে। যদি আপনারা ওদেলা রেলওয়ে স্টেশন দেখে থাকেন তবে বুঝতে সুবিধা হবে, আদারওয়াইজ আমি আপনাদেরকে বেশ কিছুটা এক্সপ্লেন করেই দেবো এই গল্পে। তো আপনাদের আশা করি কোনো অসুবিধা হবে না পুরো থিমটা ক্লিয়ার করতে। তাহলে বেশি কথা আর বাড়াবো না, আমরা সোজা গল্পে ঢুকতেই। গল্পের শুরুতেই আমরা দেখি যে একটি স্কুল ড্রেসে ছোট্ট একটি বাচ্চা মেয়ের হাতে রাধা নামের এক মহিলার কাটা মাথা। সেই মহিলার মাথাটি নিয়ে হেঁটে যাচ্ছে রেলওয়ে স্টেশন থেকে সোজা পুলিশ স্টেশন পর্যন্ত। আর গোটা পুলিশ স্টেশনের সকলে এই দৃশ্য দেখে জাস্ট অবাক হয়ে গেছে, এবং বাচ্চাটিকেও অদ্ভুত মনে হচ্ছিল সে যেন নিজের ভেতরেই নেই, অশরীরী কোনো কিছু তার উপর ভর হয়ে আছে। কিন্তু এই অশরীরী শক্তির সাথে রাধা নামের মেয়েটির বা কী সম্পর্ক? কেন এই নির্মম হত্যা? তা পার্ট 1 যারা দেখেছেন তারা অবশ্যই জানেন, যারা দেখেননি তাদের জন্য আমি শর্টে একটু শেয়ার করছি। ওদেলা রেলওয়ে স্টেশন গল্পের শুরুতে আমরা দেখি একজন সিরিয়াল কিলারের ঘটনা, যে পুরো গ্রামে হল্লা মাচিয়ে রেখেছে। সে প্রতিনিয়ত নববধূ রূপে কন্যাদেরকে তুলে নিয়ে যাচ্ছে, ধর্ষণ করছে এবং শেষ পরিণতি মেরে ফেলছে। কেন এই ব্যাপারটা সে বারবার করছে, এবং সে সমস্ত কিছু এমনভাবে করছে যেন তাকে ধরা ছোঁয়ার কোনো উপায়ই নেই। পুলিশ থেকে শুরু করে গ্রামের কেউই তাকে ধরতে পারছে না। সে এত চতুরতার সাথে করছে যে তাকে ধরাটাই একটি দুঃস্বপ্ন, যার জন্য গ্রামের কারোর বিয়ের প্রসঙ্গ উঠলেই সবাই যেন আঁতকে উঠত। আসলে কেউই জানতো না যে এই মানুষরূপী জানোয়ারটা কে। আর অন্যদিকে প্রতিবার ইনভেস্টিগেশনের সময় পুলিশ ভুল মানুষকে গ্রেফতার করত। সে এতটাই চতুরতার সাথে কাজগুলো সম্পন্ন করত যা পুলিশকেও বোকা বনে যেতেই হতো। দেখতে পাই যে এবার কেসটি হস্তান্তর করা হয়েছে আইপিএস অফিসার অনুদীপকে। সে এবার ইনভেস্টিগেশন করছে তার মতোই করে। এর ভেতরেই গ্রাম প্রধানের মেয়ের বিয়ে ঠিক হয়। আমরা দেখতে পাই অনুদীপ গ্রাম প্রধানকে কল করেছে এবং তার মেয়ের বিয়েটি পিছিয়ে দেওয়ার জন্য অনুরোধও করছে, কেননা তার মতে এখনও আসামিকে ধরা সম্ভব হয়নি। আর আসামির যে মানসিক অবস্থা, গ্রামের নববধূর যে কোনো কিছুই সে করতে পারে, সেখানে গ্রাম প্রধানের মেয়েকেও একটি সেফটি দেওয়া উচিত। কিন্তু অন্যদিকে গ্রাম প্রধান তার এই কথা শুনতেই নারাজ। তার বাড়িতে ঢুকে তার মেয়েকে নিয়ে যাবে, এত সাহস কার আছে এখানে? কিন্তু কিলার এবারও সবার চোখের সামনে থেকেই ধুলো দিয়ে নিয়ে যায় গ্রাম প্রধানের মেয়েকে, আর তার সাথেও সে একই কাজ করা হয়। কিন্তু এবার পুলিশ এখানে ধরে ফেলে এক ব্যক্তিকে। কিন্তু গ্রামপ্রধান মেয়ের সাথে ঘটে যাওয়া এই দুর্ঘটনার কারণে গ্রামপ্রধান খুবই বিরক্ত, এবং তার পুরো জেদ সে আসামির উপরেই প্রকাশ করে। তাই সে ইলিগালভাবেই লকআপ থেকে তাকে বের করে নিয়ে যায় এবং তাকে পার্সোনালি টর্চার করতে থাকে। তাকে বাজেভাবে টর্চার করা হয়। তখন আমরা দেখতে পাই যে ব্যক্তিকে অ্যারেস্ট করা হয়েছে তার ভাই এবং ভাবি আসে গ্রামপ্রধানের কাছে। ভাইয়ের নাম তিরুপতি আর ভাবি রাধা। ইভেন আমরা দেখি যে রাধা এখানে গ্রামপ্রধানের পায়ে ধরে মিনতি করছে তার দেবরের জীবন ভিক্ষা দেওয়ার জন্য, কিন্তু গ্রামপ্রধান কোনোভাবে তাকে ছাড়তে রাজি হয় না। এর মধ্যেই আমরা দেখি যে গ্রামে অন্য একটি মেয়ের সাথে ঘটে একই ঘটনা, আর তার সাথেই প্রমাণ হয়ে যায় যে তারা যে ভুল ব্যক্তিকে এবারও ধরেছে সে আসলে কোনোভাবেই এর সাথে জড়িত না, কেননা তাকে অ্যারেস্ট করার পরও গ্রামে সেই একইভাবে খুন হয়েছে অন্য একটি মেয়ের। সবাই তাদের নিজের ভুল যখন বুঝতে পারে তখন আমরা দেখতে পাই তিরুপতি তার ভাইকে নিয়ে যায়। তারপর দেখি অনুদীপ কিলারকে ওপেন চ্যালেঞ্জও জানায় যে সেই গ্রামেই বিয়ে করবে যদি সাহস থাকে, কিলার যেন তার নববধূর দিকে হাত বাড়িয়ে দেখায়। একই সাথে গ্রামে চলছে ভীষণ উত্তেজনা। একদিকে অনুদীপ তার ওপেন চ্যালেঞ্জ ছুঁড়ে মেরেছে কিলারকে, অন্যদিকে কিলার অপেক্ষা করে আছে সুযোগের। তারপর আমরা হঠাৎ করেই একদিন দেখি রাধা তিরুপতির একটি বক্সের ভেতর কিছু মালামাল পায়। রাধা সেই বক্সে খুঁজে পায় হত্যা হওয়া সেই মেয়েগুলোর শরীরের পোশাকের অংশ, কারো পায়েল, কারো দুল, কারো বা অন্তর্বাস। রাধা তখনই বুঝতে পারে যে সমাজের চোখে ধুলো দিয়ে তার স্বামী এই কাজগুলো করছে, আর এই হিংস্র মনোভাব তার স্বামীর ভেতরে আছে এটা সে জানতে পেরে রীতিমতো আঁতকে ওঠে।
তিরুপতির আসল কর্মজীবনে সে একজন ধোপি। সে খুবই সাদাসিধেভাবেই জীবনযাপন করে, তাই কারোর সন্দেহ হওয়ার কথাই নেই। সে মূলত বিয়ে বাড়িতে যে অ্যারেঞ্জমেন্ট হয় ধোয়া মোছার, সেখানেই ধোয়া মোছার নামে নববধূদের অজ্ঞান করে কাপড়ের পুটলিতে বেঁধে নিয়ে যেত। আর সাইকো এই কিলারের এখন বর্তমান টার্গেট আইপিএস অফিসার অনুদীপের নববধূ। বিয়ের কাপড়ের ভেতর তাকেও একইভাবে সে নিয়ে চলে যায় অনুদীপের সামনে থেকে, যেটা অনুদীপ আন্দাজই করতে পারে না। কিছুক্ষণ পর রাধা অনুদীপকে তার স্বামীর কৃতকর্মের ঘটনা কলে জানায়। অনুদীপ খুঁজে দেখে তিরুপতি আবারও সাকসেসফুলি মেয়েটিকে নিয়ে গেছে তার ধরাছোঁয়ার বাইরে থেকে। রাধা তার পোষা কুকুরকে স্বামীর শার্টের ঘ্রাণ নিতে দেয় এবং খুঁজে বের করতে বলে তাকে। আমরা দেখি যে কুকুরটি ফাইনালি তার স্বামীকে খুঁজেও দেয়। সে তার স্বামীর এই জঘন্যতম দৃশ্যগুলো সামনে থেকে দেখে নিজেকে আটকে রাখতে পারে না। সে তার স্বামীকে বাধা দিলে তিরুপতি তখন রাধাকে প্রচুর মারধর করে। এক পর্যায়ে রাধাকে প্রায় অবচেতন করে ফেলে। ভাই, কি হাওয়াজ একটা মানুষের ভেতরে! সে যখন বুঝতে পারে যে রাধা এখন আর কিছু করতে পারবে না, অবচেতন হয়ে গেছে, সে নিজের কাজেই আবার কনসেন্ট্রেট করে। সে ঝাঁপিয়ে পড়ে সেই মেয়েটির উপরে। এক পর্যায়ে আমরা দেখি রাধা হঠাৎ করেই মনে করতে থাকে যে এর আগে যে মেয়েগুলোকে হত্যা করা হয়েছিল তারাও কারোর সাথে রাধার খুব ভালো ঘনিষ্ঠ সম্পর্কও ছিল, তারা বোন ছিল রাধার কাছে। ইভেন আমরা দেখি রাধা উঠে বসেছে এবং সে ভাবছে যে এই মেয়েটিকে আর যাই হোক সেই মেয়েগুলোর কাতারে রাখা যাবে না, তাকে বাঁচাতেই হবে। সে হাতের কাছে যা অস্ত্র পায় তা নিয়ে ঝাঁপিয়ে পড়ে এবং এক কোপে তার নিজের স্বামীর মুন্ডুটা আলাদা করে ফেলে ধর থেকে। তারপর সে কাটা মাথা হাতে সে রেল স্টেশন হয়ে থানায় আসে এবং নিজেকে সারেন্ডার করে দেয় পুলিশ স্টেশনে। আমরা দেখি যে তার এই কৃতকর্মের জন্য তার কোনো আফসোস নেই, কেননা সে নারী সমাজকে একটি হিংস্র পশুর হাত থেকে বাঁচিয়েছে, তাই তার ভেতরে আফসোস না থাকাটাই স্বাভাবিক। পরদিকে দেখি আমরা রাধাকে পুলিশ অ্যারেস্ট করে ফেলে তার কৃতকর্মের জন্য এবং অন্যদিকে সেই স্থান থেকে তার বডিটিকে উদ্ধার করে এবং কাটা মাথা সহ বাকি দেহ তিরুপতির পরিবারকে অন্তিম কার্যের জন্য হস্তান্তর করা হয়। যদি অনেস্টলি পার্সোনালি আমার অপিনিয়ন জানাই তাহলে বলবো যে ওদেলার রেলওয়ে স্টেশনের যে ক্রাইম থ্রিলার যে ব্যাপারটা, একজন সাইকো কিলার যেভাবে পুরো গ্রামে নিজের আতঙ্ক বজায় রেখেছে এবং তাকে ধরার যে উঠে পড়া লাগার ব্যাপারটা পুলিশ সহ সকলের, এই ব্যাপারগুলো পুরোপুরি আপনাকে অ্যাটাচমেন্ট করে রাখবে। এত দুর্দান্ত একটা ছবির সেকেন্ড পার্ট হিসেবে বের হয়েছে যখন ওদেলা 2 একটি হরর জনরা ফিল্ম হিসেবে, একটু এক্সপেকটেশন তো অবশ্যই ছিল, কিন্তু হরর করতে গিয়ে ভাই কমেডি করে ফেলছে। যাক, কথা বাড়াবো না, আমরা সোজা ডুব দিই হরর কমেডি ফিল্মে। আমরা এখানে প্রথমেই দেখি যে গ্রাম প্রধান সহ পুরো গ্রামবাসী প্রচণ্ড ক্রোধ এবং ঘৃণা থেকে জানায় যে গ্রামে এমন একটি নরপিশাচের অন্তিম ক্রিয়া করতে দেয়া যাবে না, আর তার শাস্তি যে মৃত্যুর পরও সে আত্মা হয়ে ঘুরে বেড়াবে, তার কোনো মুক্তির ব্যবস্থা যেন করা না হয়। তাই পণ্ডিতের সাথে পরামর্শ করা হয় এবং একটি যজ্ঞের মাধ্যমে তাকে অন্তিম ক্রিয়ার পরিবর্তে দাঁড়া করিয়ে মাটিতে পুঁতে রাখার সিদ্ধান্ত হয়। এই কাজটি হবে গ্রামের সীমানার বাইরে একটি বটগাছের নিচে। অতএব যেমন কথা ঠিক তেমনই কাজ। পণ্ডিত সে সমস্ত রিচুয়ালগুলো ফলো করে এবং তাকে বটগাছের নিচে পুঁতে রাখা হয়। এতে তার আত্মা তো মুক্তি পায় না, বরং বদলা নেবে বলে প্রতিজ্ঞা করে বসে। যেহেতু আতঙ্কের সে নাম এখন আর গ্রামে নেই, তাই ধুমধাম করেই বেশ বিয়ের আয়োজন করা হয়েছে। গ্রামের সে পণ্ডিত মশাই বিবাহের কাজ সম্পন্ন করে নিজের বাড়িতে ফিরছিল রাতের বেলা, আর ঠিক যাত্রাপথে দেখা হয় গ্রামেরই বেশ কিছু ছেলেপেলের সাথে। তারা একটি স্থানে বসে মদ পান করছিল। তারা পণ্ডিতকে দেখে অফার করে বসে যে পণ্ডিত মশাই আপনিও আমাদের সাথে যোগ দিন। আর আমরা অমনি দেখি পণ্ডিত মশাই বেশ লক্ষ্মী ছেলে হয়ে বসে পড়েছে তাদের সাথে। সেখানে মদ পান করতে করতে কথায় কথায় ছেলেগুলো বলে যে আজকে যে মেয়েটির বিয়ে হচ্ছে তাকে সে খুব পছন্দ করত। হঠাৎ করে পাশে থাকায় আরেকটি ছেলে বেশ বাজে একটি মন্তব্য করে বসে মেয়েটির নামে। এতে পণ্ডিত মশাই বেশ বিরক্ত হয়ে যায় যে কেমন ছেলেদের পাশে বসেছে সে উঠে চলে যায় এবং যাওয়ার পথে তার হঠাৎ করেই প্রকৃতির ডাক পায়। সে 1 নম্বর চাপে এবং কোথায় করবে বুঝতে না পেরে পাশে তাকিয়ে দেখে তিরুপতির সেই সমাধি স্থান। সে ভাবে যে এই হারামজাদা তো মরেছে, আজকে তার সমাধিতেই সুসু করে আজকে ভাসিয়ে দেবে। সে ভাবনা থেকে সেই কাজ। হঠাৎ তার পায়ে একটি কাটা গাঁথে
এবং সেই কাঁটাটি যখনই সে খুলবে অমনি এক ফোঁটা রক্ত সেই সমাধিতে পড়ে। কিছু বুঝে ওঠার আগেই তিরুপতির আত্মা লুফে নেয় পণ্ডিতকে। এরপর রওনা হয় বিয়ে বাড়ির দিকে। অন্যদিকে চলছে ফুলশয্যার রাত। নববিবাহিত দম্পতি নিজেদের ভেতরে রোম্যান্সের সময় কাটাচ্ছে। হঠাৎ করেই যেন এন্ট্রি হয় পণ্ডিতের বডিতে থাকা তিরুপতির হিংস্র আত্মার। সে নতুন বরকে এক ঝটকায় মেরে ফেলে আর নববধূকে শুরু করে নির্যাতন। মেয়েটার চুল থেকে চামড়া সহ মাথার পার্টিকুলার একটা অংশ সে ছিঁড়ে নেয়। মেয়েটা তখন বারবার তার কাছে নিজের প্রাণ ভিক্ষা চায়, কিন্তু তিরুপতির আত্মা এতটাই হিংস্র হয়ে উঠেছিল যে সে ঝাঁপিয়ে পড়ে মেয়েটির উপর। তার হাওয়াস মিটিয়ে সে নিজের কাজ সম্পন্ন করে, তারপর মেয়েটিকে নৃশংসভাবে হত্যা করে ফেলে। পরবর্তীতে মেয়েটার লাশ যখন সবাই খুঁজে পায় খুবই ভয়ঙ্কর অবস্থা ছিল। এদিকে পুলিশ অ্যারেস্ট করে সেই পণ্ডিতকে। বেচারা পণ্ডিত বুঝতেই পারছে না যে মাঠে সুসু করতে করতে সে কিভাবে এখানে এসে পড়েছে। অন্যদিকে পণ্ডিতকে থানায় এনে দেওয়া হয় পুলিশের 3rd ডিগ্রি। এখানে পণ্ডিত কি করবে বুঝতে না পেরে সেদিনের ছেলেগুলোর কথা সে সমস্ত কিছু বলে দেয়, যে মদ পান করার পর ছেলেগুলো যে উল্টোপাল্টা কথাগুলো বলছিল মেয়েটিকে নিয়ে। পণ্ডিতের তথ্য মোতাবেক পুলিশ সবকটাকে তুলে আনে থানায়। এরপর শুরু হয় পুলিশের 3rd ডিগ্রি। এতেও খুব একটা লাভ হয় না, কেননা তাদের কাছ থেকে এমন কোনো ব্যাপারই তারা জানতে পারে না যে তার উপর ইনভেস্টিগেশন করবে। সিন শিফট হয় এবং আমরা গ্রামের অন্য একজন প্রধান সদস্যের সাথে পরিচিত হই। পেশায় তিনি ওঝা, ঝাড়ফুঁক করেন এবং বিভিন্ন খারাপির হাত থেকে গ্রামের মানুষকে রক্ষা করেন। একটি বাচ্চাকে তিনি ঝাড়ফুঁক করছিলেন। তিনি বাচ্চাটির বাবা মাকে একটি মুরগি দেয় এবং কিছু নিয়মকানুন জানায় যে রাতের বেলা নির্দিষ্ট স্থানে এই মুরগিটিকে জবাই করে ফেলে রাখতে হবে। তারপরও তার কথা মতো আমরা দেখতে পাই যে ওঝার বলা রিচুয়ালগুলো ফলো করে তারা মুরগিটিকে জবাই করে রেখে আসে গ্রামের বাইরে। অন্যদিকে আমরা দেখি যে সেখানে তিরুপতির আত্মাটি এসে হাজির হয়েছে এবং সে কাঁচা মাংস খাচ্ছে। এই দৃশ্যটি দেখতে পায় ওঝার সহযোগী, তার নাম ভেঙ্কটেশ। সে তার দেখা সমস্ত কিছু এসে জানায় ওঝাকে। অন্যদিকে গ্রামে আরেকটি বিয়ের অনুষ্ঠান ঠিক হয়েছে। ওঝা সেখানে আসে এবং জানায় যে এই মুহূর্তে বিয়েটি পিছিয়ে দেওয়ার কথা, কিন্তু তার কথায় কোনো পাত্তা না দিয়ে বলে যে গ্রামে গত যে খুনটি হয়েছে সেটি করেছে আসলে মূলত পণ্ডিত। এখন সে জেলে আছে, অতএব কোনো সমস্যাই নেই। বিয়ের দিন চলে আসে। এদিকে বিয়ের অনুষ্ঠানে গ্রাম প্রধানের সাথে কিছু কথা কাটাকাটি হয় মেয়ের বাবার। বিয়েবাড়ি থেকে সে উপঢৌকন হিসেবে খুবই কম অর্থ দিয়েছে, যার কথার সূত্র ধরেই আসলে কথা কাটাকাটি। গ্রাম প্রধান এক প্রকার অপমান বোধ করে চলে আসে বিয়েবাড়ি থেকে এবং রাতের বেলা আমরা দেখি যে সে তার চেলাকে নিয়ে গ্রামের মাঠে ট্রাক্টর চালাচ্ছে আর মদ পান করছে। ট্রাক্টর চালাতে চালাতে তারা চলে আসে গ্রামের সীমানার বাইরে। সেখানে কাছেই এসে দেখতে পায় যে তিরুপতির সমাধি। আর এই মুহূর্তে গ্রাম প্রধানের প্রচণ্ড প্রকৃতির ডাকে সাড়া পেয়েছে। আর এইখানে গ্রাম প্রধান সেই একই ভুল করে যা পণ্ডিত করেছিল। সেই একই দৃশ্যের পুনরাবৃত্তি হয়, তার পায়েও কাটা গেঁথেছে। যখনই পা থেকে কাটাটি তুলতে যাবে তখনই এক ফোঁটা রক্ত সে সমাধিতে এসে পড়ে। আর সেখান থেকেই তিরুপতির আত্মা সোজা গ্রাম প্রধানের বডিতে কন্ট্রোল নিয়ে নেয়। সেখানে আমরা দেখতে পাই গ্রাম প্রধানের বডিতে আত্মার ভয়ঙ্কর লেভেলের এন্ট্রি। সেখানে তিরুপতি রীতিমতো ট্রাক্টরে হুইলি মেরে ভাই চলে যাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই যে নবদম্পতি ভুট্টা ক্ষেতের মাঝখানে তাদের ফুলসজ্জার আয়োজন করেছে। ভাইরে ভাই, মানুষের ইচ্ছার কোনো শেষ নাই। খোলা আকাশে ফুলসজ্জার উদযাপন করছে তারা, কিন্তু আমরা দেখি যে তিরুপতির আত্মা সেই উদযাপন ভেস্তে দেয়, ট্রাক্টর দিয়ে সজোরে আঘাত করে সেই দম্পতির বিছানার উপর। এরপর আমরা দেখি ধাক্কা খেয়ে কুপঘাত হয়ে তারা দুজনেই নিচে এসে পড়ে। আর এখানেও নতুন বরকে কোনো প্রকার সুযোগ দেওয়াই হয় না, তাকে প্রথম ধাক্কাতেই শেষ করে দেওয়া হয়। আর সে হাওয়াসি ভাই, একটা মানুষ মারা যাওয়ার পরেও তার ভিতরে কিভাবে এত হাওয়াস! সে ঝাঁপিয়ে পড়ে সেই মেয়েটির উপর, নিজের কাজ মিটিয়ে মেয়েটার মুখে একটা আস্ত ভুট্টা গুঁজে দেয়, তারপর তাকে জ্বালিয়ে মেরে ফেলে। ভাই, এইখানে কোনো লজিক নাই, কোনো ভূতের কোনো লজিক নাই। ভূত রীতিমতো আগুন নিয়ে খেলতেছে, ভূত মানুষের মুখের ভিতর ভুট্টা গুঁজে তারে মেরে ফেলতেছে, মানে যা তা করতেছে ভূত। এইটা হররের জায়গায় কমেডি হয়ে গেছে ভাই। যাক, ভূতের লজিক বাদ দিয়ে আমরা আবার গল্পে ঢুকি। দিন দেখি যে গ্রামের সবাই এই লাশ উদ্ধার করেছে এবং পুলিশ ইনভেস্টিগেশনও শুরু হয়েছে। এদিকে দেখি ভাই পণ্ডিতকে আর গ্রাম প্রধানকে উল্টো করে ঝুলিয়ে মেয়ের বাপ পিটাইতেছে। এরপর এন্ট্রি হয় ওঝার। ওঝা আসে এবং জানায় যে পণ্ডিত বা গ্রাম প্রধান কেউই আসলে দায়ী না,
যা কিছু হচ্ছে সমস্ত কিছু তিরুপতির আত্মা করতেছে। সেই গ্রামের সিসিটিভি ফুটেজও দেখায়, যেখানে আমরা দেখতে পাই গ্রামের ভেতরে তিরুপতির সাইকেলটি মানুষবিহীন প্যাডেল চেপে ঘুরে বেড়াচ্ছে। আসলে ব্যাপারটা খুবই ভয়ানক, কিন্তু যে পুলিশ অফিসার এবার ইনভেস্টিগেশন করছে সে আসলে পুরো ব্যাপারটা মানতে নারাজ। সে বলছে যে 2025 সালে এসেও তোমরা এই সমস্ত কিছু বিশ্বাস করো যে ভূত বা আত্মা বলে কিছু আছে। যদি ভূত বা আত্মা বলে কিছু থেকে থাকে তাহলে আমি আগামী 24 ঘন্টা তিরুপতির সমাধিতে কাটাবো। যদি আমার কিছু না হয় তাহলে তোমাদেরকে মেনে নিতে হবে যে এগুলো ভূত বা আত্মার কর্ম নয়, বরং মানুষের কাজ। তারপর দেখি সেই কথা মোতাবেক অফিসার 24 ঘন্টার জন্য সেখানে স্টে করে। পরদিন গ্রামবাসী তাকে যখন দেখতে যায় তখন তার মৃতদেহ উদ্ধার করে সেখান থেকে। সেখানে আমরা দেখতে পাই পুলিশ অফিসারের একটি চোখ নেই এবং পুরো পিঠের খাল তুলে নেওয়া হয়েছে। আর এই ঘটনায় পুরো গ্রামে শুরু হয় ভয়ানক রকমের আতঙ্ক। গ্রামের কোনো বিয়ের অনুষ্ঠান তো দূরের কথা, কেউ ঘর থেকে বের হতেও ভয় পায়। কোনো আড্ডা নেই, সন্ধ্যার আগেই সবাই নিজের ঘরে লুকিয়ে পড়ে। এই যেন এক লকডাউন শুরু হয়েছে। সবাই অস্থির হয়ে আছে, কিন্তু কারোর কাছে কোনো উত্তর নেই কবে এই সমস্যা থেকে তারা সমাধান পাবে। এরপর আমরা দেখি গ্রামবাসীর কয়েকজন মিলে সিদ্ধান্ত নেয় যে রাধার সাথে দেখা করতে যাবে সেই জেলখানায়। আমরা দেখি যে গ্রামের কয়েকজন রাধার সাথে দেখা করতেও এসেছে এবং তারা রাধার কাছে ক্ষমা প্রার্থনা করে এবং বলে যে তুমি তোমার নিজের স্বামীকে হত্যা করেছো আমাদের সকলকে বাঁচানোর জন্য, আর সেখানে আমরা তোমার স্বামীকে শেষ ক্রিয়াকর্ম করতে দেয়নি, যার কারণে তার আত্মা মুক্তিও পায়নি এবং সেই আত্মা এখন পুরো গ্রামে নিজের আতঙ্ক বিরাজ করছে, যেটা থেকে এখন একমাত্র তুমিই বাঁচাতে পারো। তখন রাধা বলে যে এটা আমার পক্ষে আর সম্ভব নয়। একটা জীবিত মানুষকে তো আমি কন্ট্রোল করতে পারবো, কিন্তু একটা মৃত মানুষ বা একটা মানুষের আত্মাকে আমি কিভাবে কন্ট্রোল করব, এর কোনো উপায় আমার জানা নেই। তবে আমি আপনাদেরকে একজনের কথা বলতে পারি, সে আপনাদের সাহায্য করতেও পারে। তখন রাধা জানায় তার একটি বোন আছে, তার নাম ভৈরবী। ভৈরবী খুব ছোট বয়সী বাড়ি থেকে বের হয়ে যায় এবং সন্ন্যাস নিয়ে নেয়। এখানে সিন শিফট হয় এবং আমরা প্রথমবার তামান্না ভাটিয়াকে দেখি ভৈরবীর রূপে। তারপর আমরা দেখি গ্রামবাসী তার কাছে এসেছে এবং তাদের সমস্যার কথাও তাকে জানায়, তার সাহায্যে চায় এবং ভৈরবী ও বোনের সমস্ত ব্যাপার শুনে রাজি হয়ে যায় এবং গ্রামে আসে। প্রথমবার ভৈরবীর গ্র্যান্ড ওয়েলকাম করা হয়, কেননা এই মুহূর্তে ভৈরবী একমাত্র যে গ্রামবাসীর আশার আলো হয়ে আছে। গ্রামবাসী বিশ্বাস করে যে ভৈরবী সেই মেয়ে যে পারবে তাদেরকে এই সমস্যা থেকে বাঁচাতে। আমরা দেখি ভৈরবী গ্রামে আসে এবং সেই সমাধি স্থানে যায় এবং তিরুপতির আত্মা যেন এখান থেকে বের হতে না পারে তাই সে কিছু রিচুয়াল ফলো করে এবং একটি যজ্ঞ করে। তারপর দেখি যে সে 4টি মূর্তি স্থাপন করে দিয়েছে, যেগুলোকে সে সীমারেখা বলে নির্ধারণ করে দেয় এবং গ্রামবাসীকে সচেতন করে দেয় যে আগামী 15 দিনের ভেতরে কোনোভাবেই যেন মানুষ কিংবা কোনো প্রাণী এই মূর্তিগুলো বা এই সমাধিস্থলে আসতে না পারে। কেননা মানুষ কিংবা অন্য কোনো প্রাণীর সংস্পর্শেও যদি আসে তাহলে এই বাঁধন কেটে যাবে, আর যদি এই বাঁধন একবার কেটে যায় তাহলে এই আত্মাকে আটকে রাখা আর পসিবল হবে না। তাই নির্ধারণ হয় গ্রামে প্রত্যেক দিন একজন করে পুরুষ ব্যক্তি সেখানে পাহারা দেবে, যেন কোনো কিছু এই সমাধির সংস্পর্শে আসতে না পারে। তারপর আমরা দেখি বেশ কয়েকটা দিন স্বাভাবিকভাবেই কেটে যাচ্ছে। গ্রামে সবার ভেতরে কিছুটা সাহসও ফিরে এসেছে। হঠাৎই একদিন দেখা মেলে এক সস্তা নিউজ রিপোর্টারের, যে কভার করতে এসেছে আসলে গ্রামে কি হচ্ছে তার ব্যাপারে। তারা তিরুপতির সমাধিতে একটি ড্রোন শট নিচ্ছিল, কিন্তু সমাধির উপরে যখনই ড্রোনটি আসে অদৃশ্য কোনো এনার্জি ড্রোনটিকে কার্যক্ষম করে দেয়। আর আমরা দেখি ড্রোন গিয়ে পড়ে সোজা সমাধির উপর। আমরা দেখি যে ড্রোনটি নিতে গেলে পাহারায় থাকা ব্যক্তি তাকে প্রবেশ করতে দিচ্ছে না। পরবর্তীতে রিপোর্টার তখন কিছু না বললেও ড্রোনটি সে হাতছাড়া করবে না, তাই রাতে সে আবার ফেরত আসে সে সমাধি থেকে ড্রোনটি চুরি করতে। ছেলেটির নাম সন্দীপ। সে যখনই ড্রোনটি তুলতে যাবে কোনো কিছুর সাথে হঠাৎ করেই যেন তার হাতটা কেটে যায় আর রক্ত পড়ে সেই সমাধিতে। ব্যাস, রিচুয়ালকে উপেক্ষা করে রিপোর্টারের বডিতেই তখন কন্ট্রোল নিয়ে নেয় তিরুপতির আত্মা গ্রামে ঢুকেই নজর দেয় একটি নতুন মেয়ের উপর। আর সেই নতুন মেয়েটি আর কেউ না, তামান্না ভাটিয়া ওরফে ভৈরবী।
উফ, এইখানে যে তার চাহনি রে ভাই, এত হাওয়াজ ভরা চাহনি একটা ভূতের কিভাবে হয়? আর এইখানে বেচারা ভূতেরই বা কি দোষ, যেভাবে খুললাম খুলা সে গোসল করতেছে রাত্রবেলা। এখানে ভূত না, যে কেউ দেখলে তার উপর ঝাঁপাইয়া পড়বে। তিরুপতির সামনেই আগাবে এমন সময় আমরা দেখি যে মন্দির থেকে একটা সাপ বের হয়ে আসছে, বড় সাপটা তাকে ছোবল দেওয়ার কিছুটা অ্যাক্টিং করে, মূলত অ্যাক্টিংই করে। সাপটা যদি অ্যাক্টিং না করতো তাহলে একটা ছোবল তো অন্তত লাগতো। এক পর্যায়ে দেখি যে সাপটা তাকে গ্রামের বাইরে নিয়ে গেছে, যেখানে তার সমাধিস্থল। তারপর দেখি যে তিরুপতির সামনাসামনি প্রথমবারের মতো ভৈরবী, তারা দুজন দুজনকে সামনাসামনি এই প্রথমবার দেখতেছে। ইভেন তিরুপতি তখন জানতে পারে যে এই নারীই আসছে তাকে আটকাইতে, যার উপর একটু আগে সে ক্রাশ খায়। এরপর আমরা দেখি যে তিরুপতি নিজের আসল রূপে ভৈরবীকে নিজের ফেস রিভিল করে এবং ভৈরবীকে চ্যালেঞ্জ ছুড়ে মারে যে সে তার কিছুই করতে পারবে না। অপরদিকে দেখি ভৈরবীও চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছে, আর ভৈরবীও পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে মারতেছে যে তাকে এই সীমানার ভেতর যদি কখনো দেখে তাহলে তাকে সাথে সাথে ভস্ম করে দেবে। এখানে তিরুপতির আত্মা ভৈরবীকে আর কিছুই বলে না, সে সোজা চলে যায়। পরদিন আমরা দেখি জেল থেকে রাধা মুক্তি পায় এবং গ্রামে আসে এবং বেশ স্বাভাবিকভাবেই সে বিরাজ করছে, ভৈরবীও আছে। কদিনের ভেতরেই তিরুপতির গ্রামে আবারও গ্র্যান্ড এন্ট্রি হয়। কিন্তু ভাই, এইবার আর তিরুপতি আগের সেই মিনিমাম লেভেলের ভূত নাই। সে গত কয়েকদিনে হিমালয় থেকে তন্ত্রবিদ্যা শিখে আসছে, যার কারণে তাকে এখন আটকানো কোনোভাবেই পসিবল না। ইভেন সে 5টা বিশেষ এলিমেন্টকে কন্ট্রোলও করতে পারে, হাওয়া, মাটি, বাতাস, যা তা। মানে তিরুপতি এক কথায় এখন সর্বে সর্বা হয়ে গেছে। আর সামনে ভৈরবী তো একদমই তুচ্ছ। সে গ্রামের নির্দিষ্ট একটা এরিয়াতে পুরোপুরি মার্ক করে দেয় তার নিজের এনার্জি দিয়ে, আর বলে যে পুরো গ্রামকে সে শ্মশান করে ফেলবে। এ কথা শুনে একজন তো দৌড়ে পালাতে যায়, সাথে সাথে সীমারেখার বাইরে পা রাখা মাত্র তার দেহ থেকে মাথা আলাদা হয়ে যায়। এই দৃশ্য দেখে ভাই গ্রামের মানুষ তো প্যান্ট ভিজিয়ে ফেলার অবস্থা। ভৈরবী নিজেও আতকে ওঠে এগুলো দেখে। দেখতে দেখতে এভাবেই কেটে যায় বেশ কয়েকদিন। গ্রামে খাদ্যাভাব দেখা দিছে, বিশুদ্ধ পানি, খাবার কিছুই নেই। একটা বাচ্চা খুবই অসুস্থ হয়ে পড়ে, তাকে হসপিটালে নিতে হবে, কিন্তু সীমারেখার বাইরে কিভাবে নেবে তাকে? তখন ভৈরবী রাধাকে বলে যে সে তার স্বামীর সমাধিতে যেন যায় এবং সে তার স্বামীকে ডাইভার্ট করার চেষ্টা করে। এইদিকে এই সুযোগে ভৈরবী আরেকটা রিচুয়াল করবে এবং তাকে থামাতে কিছুটা সহায়তা করতে হবে অন্যদের। অতএব ভৈরবীর কথা মোতাবেক রাধা নববধূ সেজে চলে আসে তার স্বামীর সমাধিতে এবং দেখি যে সে বেশ কিছু ইমোশনাল টাচ দিচ্ছে স্বামীকে। অন্যদিকে ভৈরবী মন্দিরের স্পিকার দিয়ে একটি মন্ত্র জপতে শুরু করে। সীমারেখা পর্যন্ত কালো শক্তিকে বেশ কিছুটা সে দুর্বলও করে ফেলে। এই সুযোগে তার প্ল্যান হচ্ছে বাচ্চাটিকে হসপিটালে নিয়ে যাবে, কিন্তু এর ভেতরেই ত্রুটিজনিত কারণে বিদ্যুৎ চলে যায়। মন্দিরের মাইকটি অফ হয়ে যায় এবং ব্যাস 1 সেকেন্ড তিরুপতি বুঝে যায় যে তার সাথে তো একটা ধোঁকা হয়ে গেছে। সে ছোট্ট বাচ্চাটির বডিতে এন্ট্রি নিয়ে নেয় এবং সে তার স্ত্রী রাধার মাথাটা এক কোপে কেটে ফেলে, বডি থেকে মাথা আলাদা করে দেয় এবং আমরা প্রথমে সিনেমার যে দৃশ্যটি দেখেছিলাম সেটা এখান থেকেই। বাচ্চাটি কাটা মাথা হাতে পুলিশ স্টেশনে চলে আসে। গল্প এখন প্রেজেন্ট টাইমে। ভৈরবী তার বোনের শেষ ক্রিয়াকর্ম সম্পন্ন করে এবং চলে আসে তিরুপতির সমাধিস্থলে। ইভেন সে তিরুপতির আত্মাকে জিজ্ঞাসাও করে যে কি করলে তার আত্মা শান্ত হবে, উদ্দেশ্য কি তার। তিরুপতি তখন বলে ভৈরবীকে বিয়ে করতে হবে তাকে। মানে একটা লোক মারা গেছে, তার এখন আবার একটা বউ প্রয়োজন। ইভেন মারা যাওয়ার পরে, মারা যাওয়ার আগে 2 সময়ই সে ফাঁকে ফাঁকে বিভিন্ন মেয়েদের সাথে নির্যাতন করছে, তার মন মর্জি করছে। কত হাওয়াস একটা মানুষের ভিতরে থাকতে পারে, তার এখন আবার একটা নতুন বউয়ের প্রয়োজন। শেষমেশ আমরা দেখি যে বাধ্য হয়ে ভৈরবীও রাজি হয়ে যায় যে হ্যাঁ আমি তোমাকে বিয়ে করতে পারবো, বাট গ্রাম ছেড়ে তোমাকে চলে যেতে হবে। তিরুপতিও তার শর্তে রাজি হয়ে যায়। এদিকে গ্রামবাসী তো খুব চিন্তিত যে তিরুপতিকে বিয়ে করতে রাজি হয়ে গেছে ভৈরবী, এবং তাদের জন্যই তার এত বড় বলিদান। ভৈরবী বিদায় বেলায় মন্ত্রের একটা কোড হিসেবে একটা পয়েন্ট বলে যায় ওঝাকে,
ওঝা প্রথমে ব্যাপারটা বুঝতে না পারলেও সে পরবর্তীতে ক্যালকুলেট করে বুঝতে পারে যে হ্যাঁ, ভৈরবী তাকে কিছু বোঝাতে চেয়েছিল আর তাকেই বাকি কাজটা সম্পন্ন করতে হবে। এবং সে বুঝতে পারে যে ভৈরবী আসলে তাকে বোঝাতে চেয়েছে যে দাফন করা সেই মৃতদেহটি বের করতে এবং তাকে জ্বালানোর জন্য বা অন্তিম ক্রিয়া করার জন্য প্রস্তুত করতে। দেখি ভৈরবী তৈরি হয়েছে নতুন বধূ সাজে, সে রওনাই হবে। এমন সময় আমরা দেখি যে হাওয়াসি সে আত্মা ভেঙ্কাটেশের বডিতে কন্ট্রোল নিয়ে চলে এসেছে। ভাই, এই আত্মার যে হাওয়াস, এদিকে আমরা দেখি ওঝা ছুটে গেছে সমাধি স্থানে, সে মাটি খুঁড়ে লাশ বের করার উদ্দেশ্যে কিছু যন্ত্রপাতিও নিয়ে গেছে, লোকও নিয়ে গেছে। এদিকে হাওয়াস সামলাতে না পেরে তিরুপতির আত্মা কাজে লেগে যায়, কিন্তু সে বুঝতে পারে যে এটা ভৈরবীর কোনো ট্র্যাপ, কারণ সে আসল কাজ করতেই পারতেছে না। এরপর শুরু হয় ভৈরবীকে ইচ্ছে মতো কেলানো। ভৈরবীকে প্রচুর মারধর করা হয় এবং এক পর্যায়ে ভৈরবী মার খেয়ে বেচারি অজ্ঞান হয়ে যায়। এদিকে সিন শিফট হয় এবং আমরা দেখি হিমালয়ের গুহায় বসে এক সাধু বলছে আর মাত্র একবার যদি ভৈরবী মন্ত্রটা উচ্চারণ করতে পারতো তাহলে 110 লক্ষ বার মন্ত্রপাঠ করা সম্পন্ন হতো। কিন্তু এই পাশে ভৈরবী অলমোস্ট টপকে যাওয়ার মতো অবস্থা। একটা বাচ্চা তখন মন্দিরের মূর্তির কানে গিয়ে বলে ভৈরবীকে বাঁচিয়ে নেয় যেন। হঠাৎ দেখি কথা শুনে পাথরের মূর্তিটি নড়েচড়ে উঠেছে। এটি নন্দী মূর্তি, মূলত সনাতন ধর্মের ভগবান শিবের একটি বাহন। মন্দিরের ভেতর এই অলৌকিক ব্যাপার দেখে গ্রামবাসী তার আত্মবিশ্বাস ফিরে পেয়েছে। সাহসিকতার থেকে তারা তিরুপতির আত্মাকে ভয়ও দেখাতে শুরু করেছে। পাল্টা জবাবে তিরুপতির আত্মা তাদেরকে তান্ত্রিক শক্তির কিছু ডেমো দেখায়। সেখানে এমন কিছু সে করে যার কারণে উপস্থিত সমস্ত ব্যক্তির নাক এবং কান দিয়ে রক্তক্ষরণ শুরু হয়। হঠাৎ করেই দেখি ভৈরবী উঠে বসেছে। ভাই, বসার অবস্থাটা এমন ছিল যে যদি আপনি ছোটবেলায় WWE রেসলিং দেখে থাকেন তাহলে অবশ্যই জানবেন, আন্ডারটেকার যখন কফিন থেকে উঠে বসতো একটা আইকনিক মুভমেন্ট ছিল। এইখানে অলমোস্ট সেম হয়েছে। অর্ধমৃত অবস্থা থেকে অলমোস্ট ডেড থেকে ভৈরবী উঠে বসেছে এবং ফাইনালি সে তার মন্ত্রর শেষ বাক্যটা উচ্চারণ করে এবং আমরা দেখি যে 110 লক্ষবার পুরো মন্ত্র উচ্চারণ সে করেছে তার জীবদ্দশায়। এবং ধর্মীয় মতে সনাতন ধর্মের সবচেয়ে বড় দেবতা স্বয়ং শিব সেখানে সকলকে সাক্ষাৎ দেয় এবং ভৈরবীকে একটি ত্রিশূলও দেওয়া হয় যে অসুর হত্যা করার জন্য। পরবর্তীতে আমরা দেখি ত্রিশূল হাতে ভৈরবী পুরো অবতারে ফিরে এসেছে এবং ভেঙ্কটেশের বডি থেকে মূলত সে প্রথমেই এক ঝটকায় তিরুপতির আত্মাকে আলাদা করে ফেলে। অন্যদিকে দেখতে পাই ওঝা মাটি খুঁড়ে তার বডিটিকে বের করেছে এবং সাথে সাথে সেখানে বডিতে আগুন ধরে যায়। অলৌকিকভাবেই পুরো ব্যাপারটা হয়ে যায় এবং এতে মুক্তি পেয়ে যায় তিরুপতির আত্মা। ধীরে ধীরে গ্রামের সব কিছু স্বাভাবিক হয়ে যায় এবং এখনও মাঝে মাঝে অনেকেই তিরুপতির সাইকেলটিকে একা একা ঘুরতে দেখেছে বলে দাবি জানায়, যদিও এর কোনো বাস্তব আর কোনো প্রমাণ পাওয়া যায় না। শেষে ওদেলা 3 এর লোডিং হিন্ট দেওয়া হয়। ভাই, আমার পার্সোনাল ওপিনিয়ন হচ্ছে যে ওদেলা রেলওয়ে স্টেশনের মতো একটি মুভির সেকেন্ড ভার্সন হিসেবে হরর ফিল্ম করেছো, ভালো কথা, বাট হরর তো করনি, এটা কমেডি করে ফেলছো। এখন ওদেলা 3-তে আসলে কি দেখানো হবে তা নিয়ে কনফিউশন। যাক, এই ব্যাপার এখনও বহু দেরিতে আসতেছে ওদেলা 3, সো এটা নিয়ে এখন আজাইরা কথা বলে লাভ নেই। তো এখানেই গল্পটি আসলে শেষ হয়ে যায়। আর অবশ্যই কেমন লেগেছে সকলের গল্পটি বা আমি কতটুকু আপনাদেরকে এক্সপ্লেন করতে পেরেছি অবশ্যই কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন বন্ধুদের সাথে এবং চ্যানেলে নতুন হলে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন আর পাশেই থাকুন। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে নতুন কোনো গল্পে। ততক্ষণ আল্লাহ হাফেজ।